আচ্ছা আচ্ছা, তো আসেন আসেন। আচ্ছা, এখন দেখো যে ধরো ধরো তোমরা যে ও হচ্ছে এখানে, তাহলে আমাকে বলো তো ও এবি কে কোন রেশিওতে ভাগ করলো? স্যার 1:2। 1:2, ইয়েস। ও এবি কে 1:2 তে ভাগ করলো, আর ওকে যদি আমি এখানে ধরি তাহলে 2:1 এ ভাগ করলো। এই ব্যাপারটা সবাই বুঝো? ইয়েস স্যার। আচ্ছা, তো ট্রাইসেক্টিং পয়েন্ট বললে অনেকে আবার 1:3 ভাবে। 1:3 কিন্তু ট্রাইসেক্টিং পয়েন্ট না। আচ্ছা, তাহলে দেখো আমরা ও ট্রাইসেক্টিং পয়েন্ট কিনা সেটা চেক করব। তো এন্ড ওটাও লিখে নিলাম যে ও হচ্ছে 0 0। এখন ধরি let O intersect AB at m:1। আমরা m1:m2 ধরলাম না কেন? m1:m2 ধরলে কোনো অসুবিধা নাই, তাহলে আমাকে দুইটা আননোনের ভ্যালু বের করতে হচ্ছে, আর এখন আমি একটা আননোন বের করলেই হয়ে যাচ্ছে। রেশিওর ক্ষেত্রে তোমরা একটা আননোন ধরলেই হবে। কথা বুঝছো? ইকুয়েশনটা বেশি পিকুলিয়ার না করে আমরা এটা সহজে করে ফেলবো। রেশিওটা m:1 ধরবো অলওয়েজ, তারপর m এর মানটা বের করলেই হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন কেন এটা ধরবো না? স্যার আরেকবার বলবেন স্যার। রেশিওর ক্ষেত্রে তোমরা এটা ক্লাস 6 7 এ করে আসার কথা। রেশিওর ক্ষেত্রে সবসময় আমরা মানে m:1 ধরবো। m:2 ধরলে আমাকে ইকুয়েশনের মধ্যে বারবার m1 m2 লিখতে হবে। তো কখনো তোমার যদি 1 2 এলোমেলো হয়ে যায় ঝামেলায় পড়ে যাবে। তো জাস্ট আমরা একটা অপারেটর ব্যবহার করব, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনটা সুবিধা হবে, আর কিছুই না। তুমি চাইলে এটাও ব্যবহার করতে পারো। স্যার যদি রেশিও 2:3 হয় স্যার? তখন তো দেওয়াই আছে, তখন তো জাস্ট বসাই দিব আমরা। মানে এখন তো আমরা রেশিওটা বের করছি যে আসলে রেশিওটা কত। কথা বুঝছো? তো দেখো 2:3 হলেও আসবে। তুমি যখন ধরে নিবা যে m:1, তখন m এর ভ্যালু এরকম আসবে। দেখো তখন এবার আমি আনিশার কথা বুঝতে পারছি। তখন m এর অ্যানসারটা আসবে এরকম। তো দেখো m যদি এরকম আসে তাহলে এটা কি আমি এরকম বলতে পারি না? জি স্যার পারেন। বলতে পারি। তো তখনও আমাকে মানে রেশিও যাই আসুক, 2:3 আসুক, 7:10 আসুক, আমরা m:1 ধরবো ক্যালকুলেশনের সুবিধার জন্য। তো দেখো আমরা এখন কম্পারিজনে যাব। আমরা বলছি যে ও ইন্টারসেক্টস এবি এট m:1। তার মানে ধরে নাও তুমি ও এর কোঅর্ডিনেট জানো না। তুমি ও এর কোঅর্ডিনেট জানো না, তাহলে এই রেশিও ব্যবহার করে ও এর কোঅর্ডিনেট কেমন হবে? (6 + 1 * -3 * 4)। এখন আমি ডিটেইল দেখাচ্ছি, সামনে কিন্তু আমি ডিটেইল দেখাবো না। সামনে আমি শর্টকাট মারবো। এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা বলেন? ধরেন যে আপনি ও এর কোঅর্ডিনেটটা জানেন না, তাহলে ইউজিং দিস রেশিও কোঅর্ডিনেট এটা হবে কিনা সেটা বলেন। জি স্যার হবে। হবে, তাহলে এটা কি সিম্পলিফাই করলে? স্যার স্যার হ্যাঁ, বলেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আপনি যে m6 + 1 * -3 ফার্স্ট ব্র্যাকেটে দিয়েছেন, তার মানে স্যার ও এটা কি সেকেন্ড ব্র্যাকেটে দিব নাকি ফার্স্ট ব্র্যাকেটেই রাখবো? না না না, ফার্স্ট ব্র্যাকেটই। তোমার কোঅর্ডিনেট কখনো সেকেন্ড ব্র্যাকেট হয় না, ফার্স্ট ব্র্যাকেটই রাখবে। ওকে। কোঅর্ডিনেট কখনো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার হয় না। তুমি চাইলে ভিতরে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারো, বাইরে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। আচ্ছা, লিথি, আমিরা, আলিনা, কোনো প্রশ্ন থাকে না কোনোদিন? তোমরা কি সবচেয়ে বেশি বুঝো কিনা আল্লাহ জানে।
তাহলে হয়তো বাকি সবাই বোকা আর এই তিনজন সবচেয়ে বেশি চালাক, কোনো প্রবলেম থাকবে না এতে। তাহলে দেখেন আমি ও এর কোঅর্ডিনেট বের করে ফেললাম। আচ্ছা এখন আপনি আবার চিন্তা করেন যে আমি ও এর কোঅর্ডিনেট জানি, এতক্ষণ আমি ধরলাম জানি না, বাট এখন আমি জানি। আমি এখন জাস্ট এটার সাথে এটা কম্পেয়ার করলেই এম এর ভ্যালু পেয়ে যাবে। সো তোমরা যে কোনো একটা কম্পেয়ার করো, তোমরা শুধু অ্যাবসিসের নিয়ে কাজ করলেও হবে। সো আমরা লিখতে পারবো সো আমি শুধু অ্যাবসিসের নিয়ে কাজ করি, অর্ডিনেট নিয়ে কাজ করলেও একই অ্যান্সার আসবে। যদি বিশ্বাস না হয় চেক করে দেখি। আমরা লিখতে পারি কিনা সেটা বলেন। আমি প্রথমটাকে 0 লিখতে পারি কিনা? পারি। তাহলে এখান থেকে দেখেন আসবে পারি স্যার। 3 আসবে and m equal to half আসবে। আর m equal to half আসার মানে হচ্ছে m/1 সমান 1/2। তাহলে কি এটা প্রমাণ করে না যে ও একটা ট্রাইসেক্টিং পয়েন্ট? নো স্যার। প্রমাণ করে যে ও ট্রাইসেক্টিং পয়েন্ট? তো বাইসে প্রমাণ করে না, করে না? করে স্যার। করে। তাহলে রেশিও দেখে বলে দিচ্ছি যে আমরা ও একটা ট্রাইসেক্টিং পয়েন্ট। অনেক সময় পরীক্ষায় বলে, হ্যাঁ এখানে বলেছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ আদার। বলছে তাহলে আরেকটা ট্রাইসেক্টিং পয়েন্ট কত সেটা বের করো। এখানে বলে দিয়েছে। আর অঙ্ক কিন্তু আমাদের অর্ধেক হলো। আমরা প্রমাণ করলাম যে ও হচ্ছে ট্রাইসেক্টিং পয়েন্ট। তাহলে দেখো একটা ট্রাইসেক্টিং পয়েন্ট যদি 1:2 তে ডিভাইড করে, তাহলে অন্য ট্রাইসেক্টিং পয়েন্টটা কিভাবে ডিভাইড করবে? 2:1 এ। 2:1 এ। ধরো যে নাও লেট আরেকটা ট্রাইসেক্টিং পয়েন্টের নাম দিলাম পি, তার কোঅর্ডিনেট লিখে দিলাম xy বা xy দরকার নাই, p না এভাবে লেখা হ্যাঁ p is another স্যার ভিডিও না ট্রাইসেক্টিং খারাপ হয়ে গিয়েছে, দেখা বলেন। যাচ্ছে না। তো কিছু দেখা যাচ্ছে না। আমি শুনলে দেখা যাবে হয়তো এখন। আমরা তো দেখতে পারতেছি জুলিয়েট। আচ্ছা, আমরা একটু বড় করে লিখি। বড় করে আমরা আরেকটা ট্রাইসেক্টিং পয়েন্ট বের করছি স্যার। ধরলাম যে লেট p is another, আমরা কি বলে একটু খেয়াল করো তাহলে লিখতে পারবো। ট্রাইসেক্টিং পয়েন্ট, ট্রাইসেক্টিং পয়েন্ট, therefore p divides AB at 2:1. Therefore p হবে 2 plus 1, 2 plus 1, 2 space 1, 2 space 1. পয়েন্টটা কত ছিল স্যার? 6 minus 3. দেখেন তো স্যার আমি ভুল লিখি কিনা একটু দেখেন আপনারা। আমি ভুল লিখলে বলে না ওকে। তাহলে হচ্ছে 12 minus 3 তার মানে হচ্ছে আপনার 9/3, 8 minus 2 তার মানে হচ্ছে 6/3, তাহলে p হচ্ছে 3/2। জুলিয়েট দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আদার ট্রাইসেক্টিং পয়েন্ট। অঙ্কটা এবার কমপ্লিট হলো। কারো কোনো প্রবলেম আছে? স্যার আমি একটা কথা বলি, মানে হ্যাঁ, আমি বলুন। ফার্স্ট থেকে স্যার একটু নেটের ঝামেলা হচ্ছিল তো স্যার। স্যার এখানে জি। স্যার ও মানে এখানে ও ও এর ভ্যালু 0 কেন ধরেছেন? ও তো সেন্টার অফ কোঅর্ডিনেট না। সেন্টার অফ কোঅর্ডিনেট কত হয় এটা তো মুখস্থ স্যার। ও এর কোঅর্ডিনেট আমাদের না সবসময় স্যার জানা। এখানে তো কোয়েশ্চেনে তো বলেছে স্যার আপনি কি ও আচ্ছা স্যার ও আচ্ছা কোশ্চেনে তো অরিজিন বলেছে। তো অরিজিনের কোঅর্ডিনেট মুখস্থ, এটা কখনো চেঞ্জ হবে না। অরিজিন তো সবসময় আমাদের জানা থাকে। ও আচ্ছা স্যার বুঝেছি স্যার বুঝেছি স্যার। এখন স্যার যদি অরিজিনের জায়গায় অন্য কোনো পয়েন্টের কথা বলতো তাহলে সেই পয়েন্টটা বলে দেওয়া থাকতো। স্যার তাহলে 1 নাম্বারটা কেমনে করব?
1 নম্বরে তো বলে And the দেওয়া নেই। coordinate of the points of trisection of the line segment ওই যে একটা 1:2 ধরবেন একটা 2:1 ধরবেন ধরে যেভাবে করবেন 1 নাম্বারটা আপনি এইভাবে করবেন 1 নাম্বারটা এইভাবে করবেন একবার 2:1 ধরে করবেন আবার ধরবেন যে কিউ ডিভাইড করে আবার ধরবেন যে কিউ জিনিসটাকে ডিভাইড করে 1:2 তাহলে পি আর কিউ পেয়ে যাবেন স্যার স্যার এই প্রসেসটা যে 1:2 তে ডিভাইড করে 2:1 স্যার এটা আমরা 2 এর এই অঙ্কতে করতে পারলাম না যেটা মাত্র করলাম যে স্যার অরিজিন বের করব 0 0 1:2 ধরে রেশিও 2 এর 1 এর কথা বলছো 2 এর 2 স্যার যেটা মাত্র করলাম স্যার আপনি এখানে 1:2 বের করেছেন না আমি 1:2 দিয়ে যদি অরিজিন বের করতে চাই কিন্তু তুমি জানবা কিভাবে যে 1:2 আসবে না 2:1 আসবে প্রথমে কেমনে জানবা তো তো যেটা বলছো আপনি তো ঠিক স্যার আছে যে ট্রাইসেকশন তো 1 ও ইয়েস স্যার এটাও জি কথা না, স্যার, জি না। তুমি যেটা বলেছে সেটা ঠিক আছে যদি তুমি এখন আমাদের এটা মানে কি বলে কোইন্সিডেন্টলি মিলে গেছে যে এটাই ও কিন্তু যদি হয়তো ওটা এখানে তখন তো তুমি 1:2 করলে মিলতো না তখন তো তোমার আবার 2:1 করা লাগতো কথা বুঝছো তো অরিজিন বলে দিছে ও, হ্যাঁ অরিজিন বলেছে কিন্তু অরিজিন যে এখানে এটা তুমি বুঝলে কেমনে অরিজিন যে 1:2 তে এটা তুমি বুঝলে কেমনে এটা বলো অরিজিন তো ওইখানেও থাকতে পারে ইয়েস স্যার পারে অঙ্কটা তো করার আগে বুঝতেছো না যে অরিজিনটা কোথায় অরিজিন কি 2:1 এ আছে না 1:2 এ আছে তো তুমি যদি রেশিও ধরে করো তাহলে তোমাকে দুইবার করা লাগতে পারে যদি প্রথমবার না মিলে যায় 1:2 তে যদি না মেলে তাহলে তোমাকে 2:1 এ যেতে হবে আর আমি যেভাবে করছি করলে আমাদের কোনো ঝামেলা নাই আমরা একবার রেশিও বের করে প্রুফ করে দিচ্ছি যে এটা ট্রাইসেক্টিং পয়েন্ট ইয়েস কথা স্যার বুঝছেন বুঝছি যদি জি স্যার তোমার বুঝছি কষ্টটা ডাবল হয়ে যেতে পারে তুমি যদি লাকি হও তাহলে হয়তো মিলে যেতে পারে ঠিক আছে ইয়েস স্যার তো লাকি হওয়ার চান্সটা কম পরীক্ষা হলে তো আরো না স্যার 2 এর 3 টা কেমনে করে? হ্যাঁ বলে দিচ্ছি এই শুধু হিন্টস দিব আমি 2:3 তে বলছে the line segment -6 8 যদি নাম দেওয়া থাকে পয়েন্টের দিবা আর পয়েন্টের নাম দেওয়া না থাকলেও দিবা ওর নাম না দেখে ঝামেলা হবে বলছে যে এই লাইন সেগমেন্টটা 4টা ইকুয়াল পার্টে ভাগ হয় তাদের কোঅর্ডিনেট বের করো এই লাইন সেগমেন্টটা চিন্তা করো 4টা ইকুয়াল ভাগে ভাগ হয় 1 2 3 4 তাহলে চিন্তা করো আমরা ধরলাম যে সেই পয়েন্টগুলো হচ্ছে পি কিউ আর তাহলে আপনি বলেন যে পি এবি কে কোন রেশিওতে ভাগ করবে স্যার 1:3 1:3 তাহলে 1:3 ধরলেই পি পেয়ে যাবেন কিউ কিভাবে ভাগ করবে 2:3 তো 1:1 না 1:1 মানে মিড পয়েন্টের ফর্মুলা করবেন আর আর কি হবে আর হবে 3:1 এই তিনটা রেশিও ধরলে মানে তিনটা রেশিও ধরলে 3টা পয়েন্ট পেয়ে যাবেন বুঝতে পেরেছেন তাসফি জি স্যার। দরকার আছে? স্যার যদি বলতো 5 ইকুয়াল পার্ট তখন কি করতাম? তাহলে 1:4 প্রথমটা 1:4 তারপরেটা হচ্ছে 2:4 সরি 2:3 তারপরেটা হচ্ছে মিড পয়েন্ট এভাবে দেখবেন আপনি একে দেখবেন এটা রাফ ফিগার একে লিখবেন পাঁচটা কেন 100টা বললেও করা যাবে মাঝখানে যদি বলে 99টা পয়েন্ট বের করেন তাও বের করা যাবে যাবে না জি স্যার। স্যার কিন্তু আমি না মানে এই প্রসেসটা বুঝতেছি না যে মানে ফার্স্টেরটা 1:3 এরপরে মানে এর পরেরটা কেমনে ধরবো এগুলা? আচ্ছা মাঝে মাঝে হয় জিনিসটা সহজ জিনিস বোঝে না তোমার ক্ষেত্রে এটা হচ্ছে দেখো তাসফি দেখো
এখানে এখানে টোটাল কয় টুকরা? এখানে হচ্ছে এক টুকরা। আর এখানে কয় টুকরা বলো? 3টা। 3টা, তাহলে 1:3। আচ্ছা, মাঝখানে চিন্তা করি আমি, এটা তুমি তোমার মনে করো যে একটা লাইনকে 1 2 3 4 5 6 7 8 এই হচ্ছে এবি একটা লাইন, যেগুলো প্রত্যেকটা পোর্শন ইকুয়াল মনে করো। এখন তুমি বলতে চাচ্ছ যে স্যার এটা কোন রেশিওতে ভাগ করে, এটাই তো জানতে চাচ্ছ নাকি? জি স্যার। তাহলে তুমি দেখো এখানে কয়টা টুকরা আছে? কয়টা? 3টা স্যার। 3টা। আর ওখানে কয়টা আছে? 6টা স্যার। কয়টা? 1 2 3 4 5 6। 6টা। 3:6 করবা, 3:6 করলে চলে আসবে। বা পরে 1:2 করতে পারো। তো 3:6 দিয়ে করবা, কাটাকাটি দরকার নেই, কাটাকাটি করে ঝামেলা করো না। 3:6 দিয়ে করবা। বুঝেছি স্যার। 3:2 দিয়ে করলে, মানে 1:2 দিয়ে করলে হবে। তাসফিয়া, তোমার প্রশ্নের উত্তর পাইছো? জি স্যার। তিন আমি করবো না, আমি 4-এর 1 নম্বরে যাচ্ছি। 4-এর 1 নম্বরে না, আমি 4-এর 2 নম্বরে যাচ্ছি। 4 1 নম্বর অনেকগুলো বোর্ডে আসছে, 1 তোমরা করবো, 4-এর 2 করে দিই, তাহলে 1 পারবে। বলছে যে AB are 2 points, the line segment AB is produced up to C such that 3AB is equal to 2BC. Find the coordinate of C. Produced up to মানে হচ্ছে C কিন্তু AB এর বাইরে। এই হচ্ছে -5 4 0 3 2 -2। তো কথাটা লেখো, AB is produced up to C such that BC। তো এটার প্রথম কথা হচ্ছে C AB এর বাইরে। AB is produced up to মানে হচ্ছে AB কে বড় করা হয়েছে C পর্যন্ত, যাতে এরকম হয়। তো এখান থেকে আমি একটা মজার জিনিস বের করবো, সেটা হচ্ছে তোমরা AB বাই BC বের করো, and that will 2/3, তাই না? স্যার C এর তো কোঅর্ডিনেট আমাদের জানা নাই, C টাকে তোমরা এইভাবে লেখো। C এর জায়গাটা লেখো। এরপর লাইনটা হবে therefore B। আমরা সবসময় এক্সটার্নাল ডিভিশনের ফর্মুলাটা অ্যাভয়েড করার চেষ্টা করব ইফ পসিবল, কারণ মাইনাসের ঝামেলা আমরা অ্যাভয়েড করব যদি পারি, না পারলে কিছু করার নাই। এটা হচ্ছে B intersects AC at 2:3। এই ব্যাপারটা আমি তোমাদেরকে এখন এক্সপ্লেইন করব, কিন্তু ফার্দার তোমাদের এত চিন্তা করার দরকার নাই, খালি এই লাইন থেকে এই লাইন লিখে নিবা। আমি ব্যাপারটা এক্সপ্লেইন করছি। আচ্ছা, এইটুকু কারো কোনো প্রশ্ন আছে? মানে এইটুকু কারো কোনো প্রশ্ন আছে? লাস্ট লাইন বাদ দিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। এখান থেকে এটা কিভাবে লিখবা সেটাকে বলে দেই, হ্যাকটা বলে দেই। হ্যাকটা হচ্ছে এখানে কমন পয়েন্ট কি দেখো, কমন পয়েন্ট বি কি? স্যার, বি। বি। তাহলে বি ডিভাইড করবে কাকে? এসি কে। বি ডিভাইড করবে এসি কে at 2:3। কথা বুঝছো? এখন কথাটা সত্য কিনা সেটা তোমাদের চেক করে দেখাচ্ছি। কোথায় কি দেখো, প্রশ্ন এমন ভাবে বলেছে যে এবি কে এমন ভাবে বানাইছি যে 3টা এবি যোগ করলে 2টা বিসি হবে।
এই হচ্ছে A, এই হচ্ছে B, ধরো এই হচ্ছে C, ধরো এটা হচ্ছে C। এখন দেখো এটাকে কনসিডার করে আমি আগেই বলছি পরীক্ষার সময় এত কিছু চিন্তা করার দরকার নাই, পরীক্ষার সময় শুধু এই হ্যাকটা চিন্তা করবা। এখন তোমাদের আমি এক্সপ্লেইন করছি। আচ্ছা দেখো, আমরা 3ab সমান 2bc সমান ধরলাম 6x, আমাদের ইচ্ছা মতো ধরলাম। ধরতে পারি না স্যার? এটা সমান একটা কিছু ধরতে পারি না? জি স্যার জি, পারি। ধরতে পারি। পারেন, কিন্তু তাহলে এখান স্যার থেকে- তাহলে খালি এক্স ধরলেন না কেন? 6x কেন ধরলেন? খালি x ধরি নাই, খালি x ধরলে ফ্র্যাকশন আসবে। ফ্র্যাকশনটা অ্যাভয়েড করার জন্য 3 আর 2 এর এলসিএম সহ ধরেছি। আচ্ছা আচ্ছা যখন এটার সাথে এটা কম্পেয়ার করবেন তখন ab এর রেশিওটা আসবে হচ্ছে 2x, আর bc আসবে 3x, তাই না? আসবে না স্যার? ইয়েস স্যার। স্যার এখন তাহলে আপনারা খেয়াল করেন তো b এটাকে কিভাবে ভাগ করলো? 2x is to 3x এ ভাগ করলো না? তাহলে যদি x কে কেটে দেই, এই দেখেন কিন্তু আপনাদের এত ঘুরাই পেঁচায় চিন্তা করতে হবে না, জাস্ট আপনাদের মনের শান্তির জন্য বললাম আর কি। কলেজে দেখেন, কলেজে ক্লাস হলে এগুলো বলে কিনা দেখেন। কলেজে শুধু এটা বলে দিবে যে এই পরে এইভাবে লিখবা। কারো কোনো অসুবিধা আছে কিনা এক্সপ্লেনেশনটা বলো। নো স্যার। নো তাসফি স্যার, বুঝতে পারছো? নো, জি স্যার। আচ্ছা, আমিরা আলিনা বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তো মোট কথা হচ্ছে আমরা এই থিঙ্কিংটায় না যাই, তবে এটা বুঝে রাখা ভালো, তোমার জন্য এটা ভালো বুঝে রাখা। আমরা নরমালি যে যে রেশিওটা দেওয়া আছে সেটাকে আমরা এভাবে লিখবো, সামথিং বাই সামথিং লিখবো। এরপর কমন পয়েন্টটা খুঁজে বের করব, কমন পয়েন্টটা ডিভাইড করবে অবশ্যই ইন্টারনালি, এসি কে ইন্টারনালি দেখো বি কিন্তু মাঝখানে, ঠিক আছে? তো এখন আমরা বের করব সি, আর পাইলাম হলো এটা, ইনফরমেশন পাইলাম এটা। লাইনটা আমি এখানে লিখি, intersects AC at 2:2। আমাকে তোমরা বলো, আমি যদি এই রেশিওটা ব্যবহার করি তাহলে কার কার কোঅর্ডিনেট পাবো? বি এর কোঅর্ডিনেট পাবো না সি এরটা পাবো? বি সি এর এর বি এর কোঅর্ডিনেট পাবো না? এই রেশিওটা সম্পর্কিত কার সাথে? বি। বি এর সাথে, তাহলে আমি বি এর কোঅর্ডিনেট পাবো। দো বি দেওয়া আছে সেটা পরের ব্যাপার, কিন্তু আমি রেশিও ব্যবহার করলে বি এর কোঅর্ডিনেট পাবো। এইটুকু সবার কাছে ক্লিয়ার কিনা বলো? Yes, জি sir. স্যার। আচ্ছা, তাহলে উপরে ব্যবহার করব কারটা, আমরা বি এর কোঅর্ডিনেট আরেকবার কেন বের করতেছি? কারণ আমি সি এর কোঅর্ডিনেট, আচ্ছা আমি এই অ্যানসারটা পরে দেই, আনি সেই প্রশ্নটা সেভ করে রাখো, আমি পরে দিচ্ছি। তো উপরে আমরা ব্যবহার করব বি, যাতে মাঝখানে ঝামেলা না করে বি মুছে দিলাম। আমরা এ আর সি কে ব্যবহার করে বি এর কোঅর্ডিনেট বের করছি। কেন করব সেটা আমি একটু পরে বলছি। তো 2 + 3 2 এর সাথে আসবে x, 3 এর সাথে আসবে -5, 2 এর সাথে আসবে y, ওর সাথে আসবে 4। তাহলে b হচ্ছে 2x - 15/5 plus 12/5। আচ্ছা, এখন আনিশা তোমার প্রশ্নের উত্তরে আসি। দেখো আমরা স্যার এটা ইজিক্যাল টু এই যে বি এর ওই এক্স এর ভ্যালু লেখা যাবে। তো আমরা তো b এর যে স্যার এটা কোঅর্ডিনেট কি পাইলাম এর মধ্যে সম্ভব? বুঝিনা, আবার বলো। এটা কি সম্ভব আসলে? বুঝিনা, আবার মানে বলো। বি এর আরেকবার আরেকটা কোঅর্ডিনেট বের করা কি স্যার সম্ভব একটা থাকা সত্ত্বেও?
না সব আমরা তো আলাদা কোনো কোঅর্ডিনেট বের করছি না। আমরা আলাদা কোনো যদি কোঅর্ডিনেট বের করতাম তাহলে তার এটা সমান ওটা লিখতাম না। সমান লেখার মানে কি জিনিসটা একই, তাই না? তাসফিয়া ইজ ইকুয়াল টু যদি আমি লিখি যে আনিকা, তার মানে কি তারা দুইজন না তারা একজন, এটা বলো। তারা একই। আর একজনই। ম্যাথমেটিক্স এর ভাষায় আমি যদি x ইকুয়াল টু y লিখি, এটা কখনো বোঝায় না যে x হচ্ছে মন্টু মিয়া আর y হচ্ছে ঝন্টু মিয়া, এটা কখনোই বোঝায় না। বোঝায় যে x যদি মন্টু মিয়া হয় তাহলে y ও মন্টু মিয়া, আর x যদি ঝন্টু মিয়া হয় তাহলে y ও ঝন্টু মিয়া। ক্লিয়ার আনিশা? স্যার। ওকে, তো আরেকটা অ্যান্সার হচ্ছে আমরা তো বি তে এখানে দেখো আননোন চলে আসছে, তো আমি যদি এখানে কারোর সাথে কম্পেয়ার না করি তাহলে তো আননোনের ভ্যালু পাবো না। এই জন্য বি এর এক্সিস্টিং ভ্যালুর সাথে কম্পেয়ার করলে আমি এই যে এক্স এন্ড ওয়াই কে পেয়ে যাব, যেটা আমার উদ্দেশ্য। তো এখানে আমি তোমাদেরকে একটা স্মার্ট জিনিস দেখাবো। আমরা লিখবো এখন সো এই কোঅর্ডিনেটটা নিব 2x minus 15 by 5 2y plus 12 by 5। স্যার একটু বি এর কোঅর্ডিনেটটা বলবেন? 8 minus 6. 3 minus 2 3 minus 2 না? 3 minus 2। তো আমি আলাদা আলাদা না করে একবারেই ক্যালকুলেশন করবো, এই জন্য বললাম একটু স্মার্ট জিনিস দেখাবো। সেটা হচ্ছে 2x minus 15 2y plus 12 is equal to হবে 15 বিয়োগ 10। কারো বুঝতে অসুবিধা কিনা বলেন? 5টা মাল্টিপ্লাই হলো, 5 মাল্টিপ্লাই হলো এটার সাথে, এটা মাল্টিপ্লাই হলো এটার সাথে। কথা বুঝছেন? মানে স্যার আপনি শর্টকাট করছেন। শর্টকাট করতেছে এবং আপনারা এটাই করবেন। এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক আলাদা করে লেখার কোনো স্যার দরকার নেই, আপনি একবারে করবেন। এক্সামে ডিরেক্টলি করে দিব। হ্যাঁ অবশ্যই। তাহলে এখান থেকে পাচ্ছি 2x 2y is equal to 15 যদি এখানে যোগ হয় তাহলে 30, 12 যদি বিয়োগ হয় তাহলে -22। তাহলে x y ওই 2 দিয়ে ভাগ করি, এটা হবে 15 আর এটা হবে -11। এই হচ্ছে আমাদের c। শেষ। এই স্মার্ট ক্যালকুলেশনটা মনে রাখবেন, তাহলে আমাদের বারবার ঝামেলা করা লাগবে না। অ্যানসার আমাদের করে লেখার কোনো দরকার নেই, একবারে লিখে দেব। স্যার আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। তাহলে আমি চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কটা, আপনারা পড়বেন, পরে নিজেরা করবেন। 5 নম্বর অঙ্কটা হচ্ছে 3.1 আর 3.2 এর সংমিশ্রণ। 6 নম্বর বলছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য রেশিও ইন হুইচ এত ডিভাইডস ইন্টারনালি ইন দ্য লাইনস অফ গ্রাফ। আছে দেখো 6 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার সেম। ফাইন্ড দ্য রেশিও আছে 6 করি আমি, 6 করলে আমরা 7 করতে পারবো। অবশ্য 6 করেছি আমরা, 2 নাম্বার করলে 6 করা লাগে না, তারপরও করে দিচ্ছি। পয়েন্টস গুলো হচ্ছে A 7 divides externally। আচ্ছা তো এটার মধ্যে P আর বাকি দুটার নাম দেই AB। বলেছে যে P AB কে কোন রেশিওতে ডিভাইড করছে সেটা বের করো। P AB কে কোন রেশিওতে ডিভাইড করছে সেটা বের করো। তাহলে আমরা ধরে নিব যে let P divides, তাহলে কি ধরবো? P divides AB। তাসফিয়া জি স্যার। কি ধরবো? P divides AB at what? m is to 1। m/1। স্যার একটা অঙ্ক স্যার m1:m2 দিয়ে করান না। আচ্ছা না, তাহলে এটা করতেছি m1 * m2। দেখি স্যার মিলে আচ্ছা এটা করাচ্ছি, বাট আপনারা করবেন না। না m1 * m2 দিয়ে করাচ্ছি।
তাহলে পি আসবে। তো দেখেন আমরা এই যে একটু আগে যে বললাম যে এটার সাথে সম্পর্কিত হচ্ছে পি, তাহলে রেশিওটা ব্যবহার করলে আসবে পি। M1 যোগ M2 M1 যোগ M2, তাহলে উপরে আমি এখন স্যার শর্টকাট মারবো 2M1 প্লাস 7M2 3M1 প্লাস 8M2। কারো কোনো অসুবিধা থাকলে বলেন। স্যার এটা তো এক্সটার্নালি বলা, তো মাইনাস হবে না? বলছে নাকি? ও সরি স্যার জি স্যার। সরি স্যার তাহলে মাইনাস হবে। ও আচ্ছা, এটা ভালো কথা। ওয়েট ওয়েট ওয়েট, ওয়েট ক্লাসে ধরবো। কেন স্যার? কেন ক্লাস ধরবো? ধরো আমাদের বলে দিল না যে এক্সটার্নালি না ইন্টারনালি। এখন আমার M1 M2 যদি নেগেটিভ আসে তাহলে এটা বোঝাবে যে এক্সটার্নালি, আর যদি পজিটিভ আসে তাহলে বোঝাবে ইন্টারনালি। আমার কথা বুঝছো? তো আমরা চেক করে দেখি আসলে এটা এক্সটার্নালি না ইন্টারনালি। যদিও এই আমাকে বলে দিছে তুমি মাইনাস ধরতেই পারো, কিন্তু আমরা মাইনাস ধরলাম না। ধরো আমরা জানি না যে এটা এক্সটার্নালি নাকি ইন্টারনালি। ফাতিমা আমার কথা বুঝছো? কিন্তু আগে এক্সটার্নাল অঙ্কগুলোতে তো আমরা ডিরেক্ট মাইনাসের ফর্মুলা ইউজ করতাম, তো এখানে আমরা জানতাম, সেটা তো আমরা রেশিওটা জানতাম, ও বলাই ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আমি এখন রেশিওটা জানি না, তো তোমাকে তো এখানে দিয়ে দিল। তো স্যার তো আর এত বোকা না, স্যার তোমাকে সিম্পলি বলে দিবে যে ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দিস ডিভাইড দিস। স্যার রেশিও তখন তোমার নেগেটিভ যদি আসতে নেগেটিভ পারে? আসতে পারে, মানে এখানে 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 নেগেটিভ আসলে আমরা বুঝবো যে এক্সটার্নাল পয়েন্ট, আর পজিটিভ আসলে বুঝবো যে ইন্টারনাল পয়েন্ট। স্যার আমরা যদি আগে থেকে মাইনাস দিয়ে করতাম তাহলে কি হতো? তাহলে পজিটিভ আসতো, তাহলে পজিটিভ আসতো। তাহলে স্যার তোমরা ঝামেলা মনে করো, হ্যাঁ বলো তাসফি বলো। মানে যে তাহলে আমরা মাইনাস দিয়ে কেন করি না, প্লাস দিয়ে কেন স্যার আবার ঝামেলা করতে যাচ্ছি? যেভাবে দেওয়া আছে সেভাবে করি। ঝামেলা করতে যাচ্ছি এই কারণে, তোমাকে যদি কোশ্চেনে বলা না থাকে এক্সটার্নালি, তখন তুমি কি করবা? তোমার কোশ্চেনে এক্সটার্নালি বলা নাই, তখন কি তুমি মাইনাস দিয়ে প্লাস করবা? দিয়ে করবো, প্লাস দিয়ে। প্লাস দিয়ে করবা। প্লাস দিয়ে করলে অঙ্কটা আসবে লাস্টে মাইনাস, তখন তো তুমি মনে করবা যে আমার অঙ্ক হয় নাই, কারণ আমি তো রেশিও নেগেটিভ করি নাই। আমার কথা বুঝতে পারছো? স্যার So, এই জন্য আমরা প্লাস দিয়ে করছি। যেমন চিন্তা করো, আমরা যখন দুইটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হচ্ছে তোমরা যখন ছোটবেলা অঙ্ক করতে যে লেট দ্য নাম্বার ইজ এক্স, ধরতে যে লেট দ্য নাম্বার ইজ এক্স, তাহলে এক্স কি কখনো নেগেটিভ আসতো না? আসতো না? এক্স আসতো -17 বা -7। তো তোমরা কি আগে থেকে, আমরা কি আগে থেকেই ধরতাম যে ধরি লেট দ্য নাম্বার ইজ -x, এরকম ধরতাম কখনো? জীবনে ধরছো? নো স্যার। ধরো নাই। এটা হলো একটা এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে তোমরা 9 10 ফিজিক্সে রাইফেলের ম্যাথ করছো না? রাইফেলের ম্যাথ, স্যার ইয়েস স্যার। রাইফেল থেকে গুলি বের হয়ে যাচ্ছে। তো তোমরা যখন ওই যে ব্যাকওয়ার্ড ভেলোসিটি বের করতা, তো ব্যাকওয়ার্ড ভেলোসিটি কি আসতো? তোমার ধরে নিতে যে ব্যাকওয়ার্ড ভেলোসিটি v, কিন্তু অঙ্কটা করে লাস্টে ব্যাকওয়ার্ড ভেলোসিটি মানে নেগেটিভ আসতো না? ইয়েস স্যার আসতো। ঠিক আছে। অথবা তোমরা যদি ব্যাকওয়ার্ড ভেলোসিটি -v ধরো, তাহলে কিন্তু v আবার পজিটিভ আসবে। ঠিক আছে। সো অঙ্কের ডিমান্ড অনুযায়ী ফাতেমা যেটা বলছে যে আমি মাইনাস দিয়ে করতে পারি, কিন্তু আমি একটা অ্যাডভান্স ওয়েতে করছি, কারণ আমি ধরো আমি জানি না যে এটা এক্সটার্নালি না ইন্টারনালি, কারণ বলে না দেওয়াটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমি আমার একদম নর্মাল সেন্সে আমি ধরে করবো যে M1 is 10। এখন স্যার এটাকে আমরা কম্পেয়ার পরীক্ষায় করব। স্যার এই কোয়েশ্চেনটাই যদি আসে ধরেন, তো ওইখানে তো মানে ডিরেক্টলি মেনশন করা যে এক্সটার্নালি, তো আমরা যদি প্লাস দিয়ে করি তো টিচার মাইন্ড করবে না যে এক্সটার্নালি তারপর প্লাস করলো? টিচার মাইন্ড করবে না যে মাইনাস আসবে, তুমি বলে দিবা। আচ্ছা মাইন্ড করবে না, এটা হচ্ছে এক। আর সেকেন্ড হচ্ছে তুমি মাইনাস ধরে করতে পারবে। মাইন্ড করে তো কোনো প্রশ্নই ওঠে না। টিচার মনে এত মাইন্ড নাই, ইন্টারমিডিয়েট টিচার মনে এত কিছু নেই। তো দেখেন আমরা তাহলে এখন বলতে পারি যে এইটা সমান এটা, নাকি বলতে পারি না? ইয়েস স্যার। জি স্যার পারি। তো আমাদেরকে দুইটা নিয়ে কাজ করার কোনো দরকার নেই। আমি আইদার অ্যাবসিসা নিয়ে কাজ করব অথবা অর্ডিনেট নিয়ে কাজ করব। মজার ব্যাপার হচ্ছে একই অ্যান্সার আসবে। সো তোমরা যে কোনো একটা নিয়ে কাজ করবে। সো জাস্ট লিখবা যে देयरफॉर
2m1 plus 7m2 divided by m1 plus m2 is equal to 7. আচ্ছা, আপনি বুঝেন কিভাবে যে একই আনসার আসবে? কারণ একটু আগে যে বি করলাম না, বি তে তো ডিফারেন্ট আনসার এসেছিল আর আমরা দুটো নিয়ে কাজ করছিলাম। b তে তো আমরা কোঅর্ডিনেট বের করেছি স্যার, আর এখন আমরা রেশিও বের করতেছি। কোঅর্ডিনেট তো ডিফারেন্টই আসবে, কিন্তু রেশিও তো ডিফারেন্ট আসলে তো ঝামেলা। রেশিও কি ডিফারেন্ট আসবে? তুমি করে দেখো স্যার, তোমার কনফিউশন দূর হয়ে যাবে। করো। যখন আমরা এর আগে যেটা করেছি সেটা হচ্ছে কোঅর্ডিনেট বের করেছি। কোঅর্ডিনেট তো আমরা ধরেই নিয়েছি যে একটা x আর একটা y, তাহলে তো এটা ডিফারেন্ট আসারই কথা। কিন্তু রেশিও তো আমরা ধরে নিচ্ছি একটাই, m:1। বুঝতে পারছো ফাতেমা? জি স্যার। বাসায় গিয়ে একটু গবেষণা করবা। আচ্ছা, তো আমরা এখানে পাচ্ছি 7m1 plus 7m2 is equal to 2m1 এরকম আসে কেন? জিরো চলে আসে একটা। ভুল করলাম নাকি স্যার? এখানে কোনো ভুল করছি নাকি দেখো তো। স্যার একটু দেখেন তো ভুল করছি স্যার কিনা। আপনি তো 7 এর ভ্যালু 7 কেন দিয়েছেন স্যার? পি এর ভ্যালু তো বসিয়ে ফেলেছেন। ও, কার ভ্যালু বসাবো স্যার? কি এর ভ্যালু বসাবো? এ এটা তো বি P। বসাবেন। স্যার 7m1 ও, হবে, আচ্ছা 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 2m1 আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা। এখানে কত? স্যার 5m2 হইতো না? স্যার উল্টাপাল্টা করছে না? 5m1 plus 2m2 হবে না? আচ্ছা 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 আচ্ছা, তাহলে এখানে ভুল হয়েছে না? তাহলে এখানে আসবে জি স্যার, এখানে 5 5 তারপর 2। 5m1 plus 2m2 আসবে স্যার, তাই না? জি স্যার। Yes. আচ্ছা, তাহলে ওইটা ঠিক করলাম না, এটা তোমরা ঠিক করে নিও। আচ্ছা, ওইটা আমি ঠিক করলাম, এটা তোমরা ঠিক করে নিও। 5m1 2m2, তাহলে এখানে আসবে 7m1 plus 7m2 সমান 5m1 plus 2m2। তো আমি যদি এটা এখানে আসি তাহলে 2m1 is equal to minus 5m2। তাহলে আপনারা দেখেন স্যার m1 by m2 এই দেখেন নেগেটিভ চলে আসছে, and that shows the point divides the line externally। দেখছেন আমার কি সময় নেগেটিভ পেয়ে গেছে। জি So, এটাও স্যার। প্রমাণ করে যে এক্সটার্নালি ডিভাইড করে। তাহলে স্যার তাহলে একটা ফর্মুলা দিয়েই তো করা যায়, মানে ইন্টারনালি যেটা প্লাসের ফর্মুলাটা দিয়েই তো করা যায়। যদি আমার জানা না থাকে আমি তো ওটাই ব্যবহার করি।